আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো, উদ্দীপক হিসেবে এখানে একটা পিরামিড এঁকে দেওয়া আছে। পিরামিডের ভিতরে কি লেখা আছে? মাছ, মাংস, ডিম, তার মানে আমিষ উপাদান বলছে। তারপরে কি দেওয়া আছে? পেঁপে, সিম, কুমড়া, তার মানে হচ্ছে আমাদের ভিটামিন যে উপাদানগুলা, ভিটামিন, খনিজ লবণ, যেগুলো হচ্ছে ফলমূলে থাকতেছে। তারপরে ভাত, রুটি, চিনি, এইগুলো হচ্ছে আমাদের শর্করা জাতীয় খাবার, শর্করা। তারপরে ঘি, তেল, এগুলো হচ্ছে আমাদের স্নেহ জাতীয় খাবার। তাহলে আমিষ, ভিটামিন, শর্করা, স্নেহ, এরকম খাদ্য উপাদানগুলো দিয়ে আমাদের এই খাদ্য পিরামিডটা তৈরি করলো। এখন এই যে জিনিসটা দেখে আমরা বুঝতে পারতেছি খাদ্য পিরামিড, এটা বুঝাইতে চাইছে। তাহলে এটা হচ্ছে আমাদের খাদ্য পিরামিড, যেটা আদর্শ কিন্তু হয় নাই। আমরা জানি আদর্শ খাদ্য পিরামিডের শর্করা থাকে সবার নিচে, ঠিক আছে। উদ্দীপকে যেটা দিছে অতটুকু তো বুঝলাম। এরপরে আসো ক নাম্বারে কি বলছে, যে বিএমআই কি। বিএমআই এটার ফুল ফর্ম যদি আমি বলি, বডি মাস ইন্ডেক্স। মাস মানে কি? মাস মানে হচ্ছে ভর। তাহলে বিএমআই দ্বারা আমরা বুঝতে পারতেছি আমাদের বডির যে ভরটা, তোমার উচ্চতার উপর নির্ভর করে কতটুকু ভর হওয়া উচিত, এই জায়গাগুলো হচ্ছে আমরা নির্ণয় করতে পারি, যেটা দিয়ে এটা হচ্ছে আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এই জায়গাটায় দেখো, বডি মাস ইন্ডেক্স। এখন তুমি কতটুকু স্থূল বা স্থূলতার পরিমাণ আমরা নির্ণয় করতে পারি, উচ্চতা অনুযায়ী কতটুকু চর্বি বা কতটুকু গড়ন তোমার হওয়া উচিত, ওইটার যে একটা সূচক, এটা আমরা নির্ণয় করতে পারতেছি। আর তার মানে স্থূলতার পরিমাণটা নির্ণয় করতে পারতেছি। এইখানে নির্ণয় করার জন্য আমাদের কি লাগে? ওজনটা প্রয়োজন হয়। ওজনকে আমরা হচ্ছে উচ্চতা দ্বারা ভাগ করি, উচ্চতার বর্গ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমরা এই বিএমআই এর মানটা পাচ্ছি। তাহলে বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, ফুল ফর্ম যদি চায়, আর যেটা হচ্ছে মানবদেহের গড়ন ও চর্বির একটা সূচক। তার মানে স্থূলতার পরিমাণ নির্ণয় করতে পারি বিএমআই দ্বারা। এরপরে পানির অপর নাম জীবন, কেন এটা জিজ্ঞেস করছে। আসলে কি পানির অপর নাম জীবন? বিশুদ্ধ পানির অপর নাম জীবন, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। এখন কি জন্য এটাকে আমরা জীবন বলতেছি? জীবন রক্ষা করার জন্য অক্সিজেনের পরই আমাদের পানির প্রয়োজন হয়। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না, অক্সিজেন সবার আগে প্রয়োজন, এরপরে আমাদের পানি প্রয়োজন। এখন পানি বলতে আমরা কিন্তু আবার মানে তুমি যদি দূষিত পানি পান করতে থাকো তাহলে কিন্তু আবার তোমার জীবন না, মরণ হয়ে যাবে। সেক্ষেত্রে বিশুদ্ধ পানির অপর নাম আমরা কি বলতে পারতেছি? জীবন বলতে পারতেছি। কি জন্য এই পানিটা এত দরকার, যেখানে আমরা ওকে জীবনের সাথেই একদম কম্পেয়ার করতেছি? কারণ পানি, মানবদেহের 70%ই হচ্ছে পানি। অনেক বেশি পরিমাণ পানি থাকা লাগে, মানে খাদ্যের তুলনায় পানির পরিমাণ বেশি। সেক্ষেত্রে আমরা জানি আমাদের কোষগুলা বেঁচে থাকার জন্য বা কোষের শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন কি করে? কোষে যায় শক্তি উৎপাদন করে, কোষগুলোকে বাঁচায় রাখে। কোষের ভেতরে আবার তোমার 90% হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে 90% না, কোষের ভিতরে পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম, আর কিছু সাইটোপ্লাজমে অঙ্গাণু ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। ওই প্রোটোপ্লাজমের ভিতরে 90% হচ্ছে আবার পানি। তাহলে প্রোটোপ্লাজম বা কোষটাকে বাঁচায় রাখার জন্য, কোষের ভেতরের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করার জন্য, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া সম্পন্ন করার জন্য এই প্রোটোপ্লাজমটা কিন্তু জীবিত রাখা প্রয়োজন। প্রোটোপ্লাজমের 90%ই হচ্ছে পানি। তাহলে পানি যদি না পায়, প্রোটোপ্লাজমটা শুকিয়ে যাবে। প্রোটোপ্লাজম হচ্ছে থকথকে জেলির মতো একটা অংশ। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজম, এই তিনটা কিন্তু একই জিনিস, শুধু অবস্থান অনুযায়ী ওদের নাম চেঞ্জ হচ্ছে। প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম একই জিনিস। যখন নিউক্লিয়াসটা থাকতেছে, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা এটাকে হচ্ছে বিভিন্ন নামে ডাকতে পারতেছি। তাহলে প্রোটোপ্লাজম থেকে যখন আমরা কেন্দ্রিকাটাকে সরাই দিই, তখন ওইটাকে আমরা সাইটোপ্লাজম দিই। আমি যদি কনসেপ্টটা একটু এই জায়গাটায় ক্লিয়ার করতে যাই, চলো আমরা নোটে যাই একটু দেখি। এই জায়গাটায় ধরো আমি একটা কোষ নিলাম, এই পুরো বোর্ডটা ধরো একটা কোষ। এখন এই কোষের ভিতরে আমি কি করলাম? কিছু জেলির মতো থকথকে অংশ দিব। দেখো কতগুলো দানাদার থকথকে জেলির মতো অংশ আমি আঁকতেছি। তাহলে এই পুরাটা যদি কোষ হয়, কোষের ভিতরে এগুলো হচ্ছে তোমার জেলির মতো অংশ। এখন এই জেলির মতো অংশের ভিতরে আমি আরেকটা অঙ্গাণু আঁকবো। দেখো তো এটা আমি কি আঁকতেছি? মেমব্রেনগুলা দিলাম, নিউক্লিওলাস দিলাম, এরপরে ক্রোমাটিন জালিকা, এই যে দেখো ক্রোমাটিন জালিকা। এরপরে এই যে বাইরে যে প্লাজমগুলো আমি দিলাম না, এই প্লাজমগুলোই হচ্ছে এই ছিদ্রপথে এখানে ভিতরেও থাকবে। এখন এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলতেছি? প্রোটোপ্লাজম থেকে যখন কেন্দ্রিকাটাকে সরায় নিব, তখন ওইটাকে বলবো সাইটোপ্লাজম। তাহলে এখন যে আছে এটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকে এখন ধরো আমি কেন্দ্রিকাটাকে সরাই নিই। কেন্দ্রিকা বলতে যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে তো আমরা কেন্দ্রিকা বলতে পারি।
কেন্দ্রিকাটাকে সরায় ফেললাম, এখন এটা কি হইলো, এখন হইলো সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটাকে সরাই নিলাম, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই জায়গাটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটাকে সরাই নিছি, এখন এটা সাইটোপ্লাজম। আর যখন কেন্দ্রিকাটা চলে আসতেছে এটা হচ্ছে প্রোটোপ্লাজম। একই ধাত্র, এই যে একই থকথকে জেলির মতো অংশ এখানের ভিতরেও আছে, তখন এটাকে আবার বলবো হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এই যে সাইটোপ্লাজমে জেলির মতো যে অংশটা এই পাশে পাশে আঁকলাম, এইগুলা হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। এটাকে জীবিত রাখার জন্য আমাদের পানি প্রয়োজন। তাহলে যদি কোষ জীবিত না থাকে সেক্ষেত্রে তো আমরা কোষের অভ্যন্তরে মানে দরকারি কাজকর্ম কিছুই মানে ঘটতে দেখবো না। তাহলে বিশুদ্ধ পানির অপর নাম আমরা জীবন বলতে পারি। এরপরে আসো, উদ্দীপকে খাদ্য পিরামিডটি যথার্থ কি না ব্যাখ্যা করতে বলছে। না, উদ্দীপকের এটা যথার্থ না। কি জন্য? কারণ আমরা জানি হচ্ছে সবার নিচের যে সারফেসটা, এই যে চেম্বার, এখানে ভিতর কি থাকা লাগবে, এখানে ভিতর শর্করা জাতীয় খাবার থাকা লাগবে। কি জন্য? আচ্ছা, পিরামিড দ্বারাই কেন বুঝাইছে? আমরা কি মানে এভাবে মুখে বলতে পারতাম না যে হ্যাঁ শর্করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে তোমার ভিটামিন, আমিষ, এভাবে বলতে পারতাম। কিন্তু পিরামিড দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তুমি একটা পিরামিড মনে মনে কল্পনা করো, পিরামিডটা নিচের দিকে সারফেসটা কি হয়, অনেক বেশি বিস্তৃত হয়, আর উপর দিকে যাইতে যেতে এটা হচ্ছে সরু হইতে থাকে। তাহলে এই যে বিস্তৃত যে অঞ্চলটা এখান দিয়ে হচ্ছে বুঝাইতে চাইছে এটা যেহেতু বেশি সারফেস জুড়ে আছে, এই খাদ্যটা বেশি পরিমাণ গ্রহণ করা প্রয়োজন। তারপর আস্তে আস্তে যখন উপরের দিকে উঠতে থাকবে ওইটা হচ্ছে তোমার আয়তনটা কমতেছে, দেখো আর একটু সরু হচ্ছে সরু হচ্ছে, একদম উপরে যায় একদম সরু হয়ে যাচ্ছে। তাহলে এই যে নিচের দিকে এখানে তোমার জায়গা বেশি বা আয়তন বেশি, তার মানে শর্করা জাতীয় খাবার তোমার বেশি পরিমাণে খাওয়া লাগবে। কিন্তু এখানে ওরা কি দিয়ে রাখছে? মাছ, মাংস, ডিম, এগুলো তো প্রোটিন, প্রাণীজ প্রোটিন, তাই না? আমিষ জাতীয় খাবার দিয়ে রাখছে। তাহলে কি এই পিরামিডটাকে আমি যথার্থ বলতে পারবো না? কিন্তু এই খাদ্য পিরামিডটা যথার্থ নয়। তাহলে ব্যাখ্যা এখন আমরা কিভাবে করব? ব্যাখ্যা করার জন্য এখন আমাদেরকে একটা পারফেক্ট খাদ্য পিরামিড আঁকা লাগবে। চলো আমরা একটা খাদ্য পিরামিড আঁকি। কিরকম হবে? এইরকম 3D যদি আঁকতে যাই তাহলে এইরকম। তাহলে খাদ্য পিরামিডের একদম যে নিচের চেম্বারটা, এখানে আমি কাকে অবস্থান করাবো? শর্করা জাতীয় খাদ্যকে অবস্থান করাবো। এরপরে এইখানে হবে আমার ভিটামিন, তারপরে যে হবে আমিষ, এবং সবার উপরে যে সরু অংশটা যেটা খুবই কম পরিমাণে গ্রহণ করা লাগবে, ওই কম পরিমাণে গ্রহণ করার জন্য আমরা এখানে কি রাখবো? এখানে দিব স্নেহ জাতীয় খাবার বা চর্বি। চর্বি জাতীয় খাবার খুবই কম পরিমাণ খাওয়া লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কেন কম পরিমাণে খাওয়া লাগবে? এক গ্রাম শর্করা থেকে আমরা যতটুকু পরিমাণ শক্তি পাই, 1 গ্রাম আমিষ থেকে আমরা যতটুকু পরিমাণ শক্তি পাই, 1 গ্রাম চর্বি থেকে কিন্তু শক্তি আরও বেশি পাই। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে শর্করা বেশি পরিমাণ গ্রহণ করা লাগবে, কারণ আমরা 1 গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, 4 কিলো ক্যালোরি। আবার 1 গ্রাম আমিষ থেকেও আমরা 4 কিলো ক্যালোরি শক্তি পাচ্ছি, 4 কিলো ক্যালোরি। সেখানে 1 গ্রাম চর্বি থেকে, 1 গ্রাম স্নেহ থেকে আমি পাচ্ছি 9 কিলো ক্যালোরি। তাহলে তুমি দেখো চর্বিকে এত বেশি গ্রহণ করা প্রয়োজন আছে? চর্বি তো আমি অল্প একটু সেবন করলেই বা অল্প একটু খাদ্য হিসেবে গ্রহণ করলেই আমার মানে অনেক বেশি শক্তি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে চর্বি কম খাওয়াই মানে ভালো। আর চর্বি জাতীয় খাবারের ভিতর আমাদের কি আছে? তোমার হচ্ছে মাখন, ঘি, তেল, এই যে জিনিসগুলা, এগুলো যদি তুমি খাদ্য হিসেবে বেশি গ্রহণ করো, সেটা মানে তোমার যতটুকু খাদ্য তোমার প্রতিদিন শক্তি হিসেবে ব্যয় হচ্ছে বা যতটুকু গ্রহণ করতেছো, ওইটা হচ্ছে বার্ন হয়ে যাওয়া প্রয়োজন। যদি বার্ন না হয় সেক্ষেত্রে আমাদের বডিতে হচ্ছে এই ফ্যাটগুলো কিন্তু জমা হয়ে যাবে। এখন চর্বি আবার দুইভাবে জমা হইতে পারে। একটা হচ্ছে তুমি যেই প্রাণীজ চর্বিগুলো খাচ্ছ, যেমন গরুর মাংস যদি খাইতে চাও, ওই গরুর মাংসের সাথে তোমার চর্বি থাকতেছে, ওটা যদি তুমি খাদ্য হিসেবে গ্রহণ করো, ওটা কি হবে? তোমার তল পেটে মেদ আকারে জমা হবে। আমরা দেখি না যে পেট, তলপেট হচ্ছে বড় হয়ে যায়, মেদ জমা হয়, মানে চর্বি পেটে জমা হচ্ছে যেগুলা, ওই জায়গাটায় যখন মেদটা জমা হচ্ছে সেটা ওই প্রাণীজ প্রোটিনের মানে প্রাণীজ চর্বির কারণে হচ্ছে। আর যে তেল জাতীয় খাবারগুলো, তেলে ভেজে যে আমরা খাই, পেঁয়াজু, বেগুনি যে তেলে ভাজতেছি, ওই যে তেল জাতীয় খাবারটা যখন গ্রহণ করতেছো, এইটা বেশি ক্ষতি করে। এটা কি করে জানো? তোমার এই যে দেখো রক্তনালীর ভিতরে রক্তকণিকাগুলা খুব সহজেই ফ্লো করতেছে, ওদের একটা সুন্দর একটা গতিপথ আছে। কিন্তু যখন এই তুমি তেল জাতীয় খাবারটা গ্রহণ করতেছো, সেক্ষেত্রে কি হয়? আমাদের এখানে ব্লকেট তৈরি হয়ে যায়। এই যে নালীতে কি হলো দেখো, চর্বি জমা হয়ে গেল, এই জায়গাগুলো হচ্ছে তোমার চর্বি জমা হয়ে গেছে।
দেখো তো ওদের এই যে রক্তকণিকাগুলোর চলাচলের পথটা শুরু হয়ে গেছে না, যার জন্য ওরা আগের মতো ওই গতিতে আর যাইতে পারে না, এখানে এসে হচ্ছে ওরা আটকায় যায়, একজন একজন করে বের হওয়া লাগে। না হলে দেখো ওরা সবাই একটা ফ্লোতে যাচ্ছিল, এখানে এসে ওরা হচ্ছে মানে জমাট বেঁধে যাচ্ছে বা ওদের গতিপথটা বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন কি হবে, এখানে রক্তকণিকাগুলো জমে যাবে, জমে গিয়ে একজন একজন করে আস্তে আস্তে মানে ফ্লোটা আস্তে হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে যখন রক্তকণিকাগুলো জমে যাচ্ছে, রক্তের একটা চাপ তৈরি হবে, তখন ওই চাপের ফলে কিন্তু তোমার এই প্রাচীরটা মাঝে মাঝে হচ্ছে ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে, ওই রক্তক্ষরণ দেখা দেবে, রক্তনালী ছিঁড়ে গেলে রক্তক্ষরণ তৈরি হবে। এই রক্তক্ষরণ যখন ব্রেনে হয় তখন আমরা কি বলি, ব্রেন স্ট্রোক হইতে দেখি। আবার যখন হার্টে হয়, হার্টে যখন তোমার কার্ডিয়াক পেশিতে চর্বি জমা হয়, সেক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক হইতে দেখি। মাঝে মাঝে আমি অনেককে বলতে শুনি হার্ট স্ট্রোক করছে। হার্ট স্ট্রোক কিন্তু করা যায় না, স্ট্রোক সবসময় ব্রেনে হয়, হার্টে হয় অ্যাটাক। তাহলে এই ভুলটা কিন্তু করা যাবে না, হার্ট স্ট্রোক বলা যাবে না, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক। তাহলে এই যে স্নেহ জাতীয় খাবারটা ক্ষতিকর না, অল্প গ্রহণ করলে ভালো, কারণ তোমার দেহে তাপ উৎপন্ন করার ক্ষেত্রে বা মানে খুব বেশি শক্তি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। দেখো তুমি অল্প একটু স্নেহ গ্রহণ করলে তোমাকে কত বেশি শক্তি দিয়ে দিচ্ছে, তাহলে এই দিক থেকে সে ভালো। কিন্তু যদি তুমি মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে যদি বেশি পরিমাণে গ্রহণ করো, সেক্ষেত্রে কিন্তু তোমার দেহে দেখো এই সমস্যাগুলো হইতে পারে। এজন্য আমরা কি করছি, এটাকে সবার উপরে এই যে ছোট্ট জায়গাটার ভিতরে রাখছি। এই ছোট্ট জায়গার ভিতরে বা এই যে সরু যে অংশটুকু ওখানে রাখার কারণ হচ্ছে তোমাকে এটা দ্বারা বুঝাইছে যে অল্প পরিমাণে খাওয়া লাগবে। এরকম না, এই পিরামিডটা এরকম না যে আমি ধরো শর্করা জাতীয় খাবার এখানে রাখলাম, তার উপরে আবার আমিষ জাতীয় খাবার এরকম কৌটা কৌটা রেখে এরকম একটা পিরামিড বানানো, এরকম না। এই পিরামিডটা হচ্ছে একটা কাল্পনিক জিনিস, এটা হচ্ছে একটা কাল্পনিক জিনিস যেটা দিয়ে তোমাকে বুঝাইতে চাইছে যে কোনটা কতটুকু পরিমাণে খাওয়া উচিত। তাহলে চর্বি সবচেয়ে কম খাওয়া উচিত, কি জন্য, এই যে এই ক্ষতির কারণগুলো হয়। যদি তুমি অনেক বেশি পরিশ্রমী হও, ধরো মানে খেলোয়াড়দের ক্ষেত্রে বা অনেক বেশি কায়িক পরিশ্রম যারা করে ওদের ক্ষেত্রে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, মানে এই শক্তিগুলো ওদের প্রতিদিন বার্ন হয়ে যায়, সেক্ষেত্রে ওরা স্নেহ জাতীয় খাবার বেশি খাবে। কিন্তু যারা অফিস আদালতে কাজ করে বা এই যে ধরো তোমার আমার মতো শিক্ষার্থী যারা হচ্ছে বসে মানে এত বেশি কঠিন কাজ নাই, যাদের মানসিক শ্রমটা আছে কিন্তু কায়িক শ্রম নাই, সেক্ষেত্রে তোমার কম পরিমাণে গ্রহণ করা প্রয়োজন। এরপরে দেখো আমিষ জাতীয় খাবার। আমিষ জাতীয় খাবার কিন্তু দুই ধরনের হয়, একটা উদ্ভিদ থেকে আমরা পাই আর একটা প্রাণী থেকে পাই। তাহলে এখানে ভিতর কি আছে, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে আমিষ জাতীয় খাবার। আবার হচ্ছে তোমার উদ্ভিদ থেকে যে আমরা পাই ডাল, এই খাবারগুলা শর্করার তুলনায় কম পরিমাণে খাইতে হবে। দেখো শর্করা সবচেয়ে বেশি খাইতে হবে, ভাত, রুটি, চিনি এগুলো সবচেয়ে বেশি পরিমাণ খাইতে হবে, তারপরে ভিটামিন, তারপর হচ্ছে আমিষ। কিন্তু আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, উদ্দীপকে আমিষ দেওয়া ছিল সবার নিচে। এটা কি ঠিক না, আমিষ তো শর্করার তুলনায় কম খাওয়া লাগবে। তাহলে আমাদের পিরামিডটা এক্স্যাক্টলি হবে হচ্ছে এরকম, শর্করা, তারপরে আরেকটু কম ভিটামিন, তারপরে আরেকটু কম আমিষ, তারপরে সবচেয়ে কম হচ্ছে চর্বি। এই যে সারফেসটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে বেশি খাবো, তারপর আরেকটু কম খাবো, আরেকটু কম খাবো, আরো কম খাবো। তাহলে এটা হচ্ছে আমাদের মেইনলি খাদ্য পিরামিডটা। কিন্তু উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা কিন্তু ভুল। দেখো কি বলছে, আমিষ সবার নিচে দিছে, আমিষ তো হবে না, আমিষ তো হবে 3 নম্বরে, আর ভাত আসবে ওর জায়গায়। এই দুইটা যদি জায়গা চেঞ্জ করতো সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারতাম যে খাদ্য পিরামিডটা যথার্থ। কিন্তু যথার্থ কি না, না এটা যথার্থ না। তাহলে গ নাম্বারটা আমরা বুঝতে পারলাম। এবার ঘতে যাই, চলো কি বলছে দেখো তো, উদ্দীপকের আলোকে আদর্শ খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো। আচ্ছা, আদর্শ খাদ্য পিরামিড আমরা কিভাবে তৈরি করব, কি কি জিনিস মাথায় রাখা লাগবে এটা জিজ্ঞেস করতে বলছে, মানে এই যথার্থটা বর্ণনা করতে বলছে। চলো আমরা দেখি কি বর্ণনা করা লাগবে। ধরো তুমি হচ্ছে একজন পুষ্টিবিদ বা খাদ্য পিরামিড তৈরির দায়িত্বটা তোমাকে দেওয়া হইলো। এখন তুমি কি কি জিনিস মাথায় রেখে এই খাদ্য পিরামিডটা বানাবা, এই জায়গাটাই হচ্ছে দেওয়া লাগবে। এখন খাদ্য পিরামিড অনুযায়ী তোমার কি করা লাগবে, ওই খাবারটা এরকমভাবে সাজানো লাগবে। দৈনন্দিন যে খাবারের তালিকা, মনে করো তুমি সকালে অনেক বেশি পরিমাণে আমিষ খেয়ে ফেলছো, সেক্ষেত্রে তুমি দুপুরের খাবারে আমিষের পরিমাণটা কিছুটা কম রাখবা, ওখানে শর্করা বেশি পরিমাণে দিবা। তারপরে ধরো শর্করা দুপুরে এনাফ পরিমাণ খাইছো, রাতে আর তোমার এত শর্করা গ্রহণ করার প্রয়োজন নেই, তুমি সেক্ষেত্রে হচ্ছে আরও অন্য যে খাদ্য উপাদানগুলো আছে ওগুলা তোমার খাদ্য তালিকায় রাখো। এরকম করে পুরো দিনের যে খাদ্য তালিকাটা এটা এরকমভাবে সাজানো লাগবে যাতে তোমার এই ব্যালেন্সটা বজায় থাকে, শর্করা, ভিটামিন, আমিষ, স্নেহ এভাবে যেন বজায় থাকে। এবং অবশ্যই আমাদেরকে ওই যে বিএমআই এর মানের উপর নির্ভর করে কতটুকু খাদ্য তৈরি মানে খাদ্য গ্রহণ করা প্রয়োজন, এটা কিন্তু আমাদের ওই যে শরীরের চাহিদা অনুযায়ী খাওয়া উচিত। কারণ অধিক পরিমাণ খেয়ে ফেললে ওটা তোমার দেহে ফ্যাট আকারে জমা হয়ে থাকবে, সেক্ষেত্রে আমরা কি মানে আরো বেশি স্থূল হইতে থাকবো যদি ফ্যাটটা প্রতিদিন বার্ন না করি।
এবার উদ্দীপকের আলোকে খাদ্য পিরামিড তৈরির ক্ষেত্রে যা যা বিবেচনায় রাখতে হবে চলো পড়ি। শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য সাজালে যে কাল্পনিক পিরামিড, ওই যে আমি বললাম যে খাদ্য পিরামিড কিন্তু এটা এরকম না যে তুমি খাবার রেখে রেখে একটা পিরামিড বানাচ্ছ, ওই যে মিশরীয়দের মতো, মিশরীয় যে আমেন হতে ওরা যে পিরামিড বানায় ওরকম না, এটা বাস্তব কিছু না, এটা হচ্ছে কল্পনায় আনার জন্য যে সারফেস অনুযায়ী কোনটা কতটুকু, পিরামিডের নিচের দিকে চওড়া উপর দিকে সরু, ওইটাই বুঝাইতে চাইছে। তাহলে এটা কোনো মানে সত্যিকারের পিরামিড নেই, এটা কাল্পনিক একটা পিরামিড। কি কি প্রথমে রাখা লাগবে? সবার প্রথমে শর্করাকে নিচে দিতে বলছে। নিচে মানে কিন্তু ওরে যে আমরা নিচে ফালাই দিলাম এরকম না, নিচে থাকা মানে হচ্ছে ও হচ্ছে বেস, ওকে বেশি পরিমাণ খাওয়া লাগবে। আমরা কোনো কিছুর বেস বা ভিত্তি কোথায় দেখতে পাই? বিল্ডিং বানাইতেছো, বিল্ডিং এর ফাউন্ডেশন কই থাকে? নিচে থাকে, মাটির নিচে। মাটির নিচে যত গভীরে তুমি যেতে পারবা উপরে বিল্ডিং তত স্ট্রং হবে, এরকম না? সেক্ষেত্রে শর্করাকে নিচে রাখার মানে এরকম না যে ওরা আমরা তাচ্ছিল্য করে নিচে ফালাই দিছি, ওকে আমরা লিডার হিসেবে রাখতেছি বা ওকে বেশি দরকার এজন্য ওকে নিচে দিচ্ছি। সেক্ষেত্রে শর্করাকে নিচে রেখে পরিমাণগত দিক বিবেচনা করে তারপরে কে আসতেছে? শাকসবজি আসতেছে। শাকসবজি হচ্ছে আমাদের ভিটামিন, শাকসবজি দিবে ভিটামিন, খনিজ লবণও দেয় শাকসবজিতে, কিন্তু মাঝে মাঝে খনিজ লবণও থাকে। এরপরে ফলমূল, এগুলো হচ্ছে ভিটামিন। এরপর আমিষ জাতীয় খাবার দেওয়া লাগবে, তার মানে প্রথমে দিব হচ্ছে শর্করা, 2 নম্বরে দিব ভিটামিন, 3 নম্বরে দিব হচ্ছে আমিষ, আর 4 নম্বরে দিব চর্বি জাতীয় খাবার। এই যে কাল্পনিক পিরামিডটা, এটাই হচ্ছে খাদ্য পিরামিড। আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাবার তালিকায় যেসব খাবার থাকে তা পিরামিডের আকারে সাজানো হয়, তাই নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা প্রয়োজন। কি কি বিষয় দেখো তো? 1 নম্বরটা, পিরামিডের অংশগুলো তার আকার অনুযায়ী নিচের দিকে চওড়া এবং উপরের দিকে সরু। হ্যাঁ, পিরামিড তো দেখতে এরকম, নিচের দিকে চওড়া থাকে, উপরের দিকে সরু থাকে। সবচেয়ে চওড়া অংশে ভাত, আলু, রুটি, যেগুলো কি আমাদের শর্করা জাতীয় খাবার, এসব থাকে, এগুলো বেশি করে খেতে হয়। ঠিক আছে, এটা আমরা বিবেচনায় আনলাম, মানে পিরামিডটা দেখে আমরা কি কি বিবেচনা করতে পারতেছি এই জিনিসটা। তারপরে 2 নম্বরটা দেখো কি বলছে, তারপরের অংশে আছে শাকসবজি এবং ফলমূল। তাহলে ওই 1 নম্বরে আছে শর্করা, ভাত, রুটি, আলু, ওর পরে কি আছে আমাদের শাকসবজি আর ফলমূল। এসব ভাত রুটির চেয়ে কম খেতে হয়। হ্যাঁ, তুমি একটা প্লেটে মা যখন ভাত সাজায় দেয় সেক্ষেত্রে তুমি যে ভাবো মা ভাত বেশি পরিমাণে দেয়, এরপরে পাশে পাশে দিয়ে আমাদের শাকসবজি দেয়, তারপরে 1 পিস মাছ দেয়, তাহলে শাকসবজি তোমার শর্করার থেকে একটু মানে কম পরিমাণ খাওয়া লাগবে। শাকসবজি, ফলমূল, তার মানে হচ্ছে ভিটামিন, ভিটামিন একটু কম, এই যে একটু কম খেতে হয়। তারপরে হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে তোমার আমিষ, আমিষ জাতীয় খাবার আর একটু কম পরিমাণে খেতে হয়। যেমন তোমার প্লেটে যতটুকু শাক দিবে, একটা ডিম দিল ধরো, এখন ডিম তো আর শাকের মতো 2-3টা দিয়ে দিবে না, এতগুলো তো দিবে না, সেক্ষেত্রে আমিষ আর একটু কম পরিমাণে খেতে হয়। আমিষের ভিতরে দেখো মাছ, মাংস, ডিম, দুধ, ডাল হচ্ছে আবার তোমার উদ্ভিজ্জ আমিষ, পনির, ছানা, দই, এগুলো প্রাণীজ আমিষ, এগুলো কম পরিমাণে খেতে হয়। কার থেকে কম পরিমাণে? ভিটামিনের থেকে কম পরিমাণে। এরপরে তেল, চর্বি, মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে কম, এই দেখো সবচেয়ে কম খাওয়া উচিত। কারণ কি? এগুলো কিন্তু বেশি খাইলে ওই যে ক্ষতি হবে, আর এগুলো শক্তি বেশি দেয়, এত শক্তির দরকার নেই। আমাদের প্রতিদিনের খাবারে এই খাদ্য পিরামিড অনুসারে যদি বেছে নিই সেক্ষেত্রে এরকমভাবে জিনিসটা মানে আমরা বিবেচনায় আনতে পারতেছি। জিজ্ঞেস করছি যে খাদ্য পিরামিড থেকে আমরা কি বিবেচনা করতে পারি, এই জিনিসপাতিগুলো বিবেচনা করতে পারি। সহজ কথাবার্তা, অনেক সহজ কথাবার্তা, এগুলো দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিন শুনে থাকি। তাহলে আশা করি বুঝতে পারছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।